নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এসেছি। আমার নাম বিশ্বজিৎ পাল। দর্শক, যে সংবাদটা আপনাদের সামনে তুলে ধরব আজকের দিনে দাঁড়িয়ে, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সংবাদ। আপনারা জানেন যে শিক্ষা ক্ষেত্রে বাংলা জুড়ে কিভাবে দুর্নীতি হয়েছে। শাসকের যারা মন্ত্রী আমলা তারা এই মুহূর্তে জেলে আছে, মাথার খোঁজ চলছে। ইডি সিবিআই তারা কিন্তু একেবারে উঠে পড়ে লেগেছে মাতাকে ধরার জন্য। কলকাতা হাইকোর্ট বারবার করে তিরস্কৃত করছে রাজ্য সরকারকে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, কিন্তু তারপরেও কোনো হুঁশ নেই। দীর্ঘদিন ধরে শুধু মিথ্যে কথা, মিথ্যে প্রতিশ্রুতি। যেমন মুখ্যমন্ত্রী দিচ্ছেন, ঠিক সেই রকম প্রতিটা নেতা নেত্রীরা যারা সেখানে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন না, যে সমস্ত হবু শিক্ষকেরা আজকে দীর্ঘদিন ধরে রাস্তায় বসে আন্দোলন করছে, তাদের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী যেমন মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন, ঠিক সেই রকম অভিষেক ব্যানার্জি, ঠিক সেই রকম কুণাল ঘোষ। আজকে এসএলএসটি রিক্রুটমেন্টে যে সমস্ত মেরিট লিস্টে যাদের নাম উঠেছিল, যে ছাত্রছাত্রীরা যারা স্বপ্ন দেখেছিল আগামী দিনে শিক্ষক হবেন, সেই ছাত্রছাত্রীরা বা হবু শিক্ষকেরা আজকে একটি প্রেস কনফারেন্স করেছিলেন প্রেস ক্লাবে, এবং সেখান থেকে তারা রীতিমতো একটি হুঙ্কার দিয়েছেন। যে হুঙ্কারটা কিন্তু শুধু হুঙ্কার হিসেবে যদি দেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বা তিনি যদি মনে করেন যে রাজনৈতিক নেতা নেত্রীরা যেমন তার দলের লোকেরা ভুলভাল কথা বলেন, ভুল শব্দ প্রয়োগ করেন, এমনকি মিথ্যে প্রতিশ্রুতি দেন, মিথ্যে কমিটমেন্ট করেন, মিথ্যে কথা বলেন, সেই রকম যদি মনে করেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রাজ্যে একটা বড় অঘটন ঘটতে চলেছে। কারণ সরকারকে চরম হুঁশিয়ারি দিয়েছেন চাকরি প্রার্থীরা। তারা বলছেন যে 7 দিনের মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ না করলে তাহলে কলকাতার বুকে একাধিক লাশ পাবেন, এই জীবন রাখবো না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন। কুণাল ঘোষও মিথ্যা কথা বলে আন্দোলন ও ক্ষোভ চাপতে চাইছেন। আর নয়, চুপ ছিলাম, এবার বড় পদক্ষেপ করব, আমরা জীবন শেষ করে দেব। হ্যাঁ দর্শক, এইভাবেই আজকে কিন্তু প্রেস ক্লাব থেকে এই বিজ্ঞপ্তি তারা দিয়েছেন। এসএলএসটি নবম থেকে দ্বাদশে 2016 সালে যারা মেরিট লিস্টে যাদের নাম উঠেছিল, আজকে 2024, দীর্ঘদিন তারা রাস্তায় বসে আছেন। প্রায় 1100 দিন হতে চলল। অথচ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2019 সালে প্রেস ক্লাবে গিয়ে বলেছিলেন যে এই সমস্যার সমাধান করব, আমরা তোমাদের সাথে আছি। কিন্তু সেই মুখ্যমন্ত্রীও কিন্তু তার যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি তো রাখেনি। উল্টে ঝুড়ি ঝুড়ি চাকরি বিক্রি হয়েছে, এবং সেই চাকরি বিক্রি নিয়ে রীতিমতো বাংলা জুড়ে আন্দোলন, এবং সেই আন্দোলনকে কিন্তু আরো বড় মাত্রায় নিয়ে যাবার যে পরিকল্পনা, এই পরিকল্পনা যদি সত্যি বাস্তবায়িত হয়, তাহলে কলকাতার বুকে বিভিন্ন জায়গায় দেখা যাবে লাশ পড়ে আছে। এবং সেই লাশগুলো আর কেউ নয়, সেই লাশগুলো হচ্ছে এসএলএসটি রিক্রুটমেন্টের যারা হবু শিক্ষক, যাদের মেরিট লিস্টে নাম ছিল, যারা 1100 দিন ধরে রাস্তায় বসে আন্দোলন করছে, তাদের লাশ পাওয়া যাবে। এই ধরনের আক্রমণাত্মকভাবে বিজ্ঞপ্তি দিয়ে তারা কিন্তু প্রেস কনফারেন্স করেছেন। আজকে রীতিমতো সুদীপ মণ্ডল, যিনি ছাত্রদের একজন নেতা, তিনি নিজে ভুক্তভোগী, দীর্ঘদিন ধরে তিনি রাস্তায় বসে আছেন, লড়াই করছেন, দাঁতে দাঁত চিপে পরিবারকে সামলে দিনের পর দিন আজকে 1100 দিন হতে চললো তারা রাস্তায় বসে আছে। অথচ সরকার মুখ
চুপি চুপি করে হাসছে, চুপি চুপি করে তারা নানান রকমের পরিকল্পনা করছে। মাঝে অভিষেক ব্যানার্জি চেষ্টা করেছিলেন এটাকে ছত্রভঙ্গ করে দাও, এদের যে ইউনিটটাকে নষ্ট করে দাও, প্ল্যান করে তাদেরকে ডেকে নিয়ে গিয়ে নানান রকমের পরিকল্পনা করেছিল। সেই পরিকল্পনাকেও কিন্তু বাস্তবায়িত করতে দেয়নি এই হবু শিক্ষকেরা। চাকরি প্রার্থীরা তারা কিন্তু দাঁতে দাঁত চেপে লড়াই করছে। মাননীয় মুখ্যমন্ত্রীর কি লজ্জা হচ্ছে না এখনো পর্যন্ত? এই ছাত্রছাত্রীদের মধ্যেই যারা চাকরি প্রার্থী তাদের মধ্যেই একজন মহিলা যিনি নিজের চুল কেটে দিয়েছিলেন, তারপরেও মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে কি করে এতটা নির্দয় একজন মানুষ হতে পারে, সেটাই কিন্তু বাংলা দেখছে, বাংলার মানুষ শুনছে, বাংলার মানুষ প্রতিটা দিন সেই নিয়ে আলোচনা করছে। সারা পৃথিবীর লোক, সারা পৃথিবীর বিদগ্ধ মানুষজন তারা বলছে যে মাননীয় মুখ্যমন্ত্রী কোন ধরনের, লজ্জা করে বাংলার নাম শুনলে, লজ্জা করে বাংলার কথা কেউ যদি বলে। আমরা প্রথমেই বলি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্টেট, সাথে সাথেই কিন্তু আমরা সেই চ্যাপ্টার ক্লোজ করে দিই। কারণ যে দেশে, যে রাজ্যে এই রকম একজন নির্লজ্জ মাননীয় মুখ্যমন্ত্রীর মতন একজন মানুষের শাসন চলতে পারে, সেই রাজ্যের কোনো কিছু ভালো কখনোই সম্ভব নয়। আমরা দেখেছি বহু বিদগ্ধ ব্যক্তিজন যারা প্রকৃত অর্থে কোনো রাজনৈতিক করে না, রাজনীতির সাথে যুক্ত নয়, তারা রীতিমতো ক্ষোভ প্রকাশ করে বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যটাকে চালাচ্ছে, লজ্জা করে যে উনি কেন মুখ্যমন্ত্রী হয়ে এখনো বসে আছেন। দর্শক, আমরা আজকের প্রেস কনফারেন্স থেকে যে বার্তাটা ওনারা দিয়েছেন, এই চাকরি প্রার্থীরা 2016 সালের SLST রিক্রুটমেন্টে যারা মেরিট লিস্টে যাদের নাম উঠেছিল, সেই চাকরির প্রার্থীরা তারা কি বলছেন সেই বার্তা আপনাদের সামনে শোনাচ্ছি। আপনারা দেখুন দর্শক, যে তাদের মনের ভেতরে কতটা ক্ষোভ থাকলে আজকে তাদের যে ফ্যামিলি, তাদের নিজেদের যে পরিবার, সেই পরিবারের মায়া ছেড়ে দিয়ে একটাই কথা বলছেন যে এই জীবন রেখে লাভ নেই। যদি 7 দিনের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজ্ঞপ্তি জারি করে এদেরকে চাকরি না দেন, তাহলে লাশ পড়বে। বাংলার বিভিন্ন জায়গায় লাশ দেখতে পাবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আসুন দেখুন সেই ভিডিও বার্তা আপনাদের সাথে তুলে ধরছি, দেখুন দর্শক। যে 2016 সালে প্রথম SLST নবম থেকে দ্বাদশ স্তরে মেধা তালিকাভুক্ত হওয়ার সত্ত্বেও এখনো পর্যন্ত 5578 জন চাকরি প্রার্থী, নবম দশমের ক্ষেত্রে 3010 জন চাকরি প্রার্থী এবং একাদশ দ্বাদশের ক্ষেত্রে 2568 জন চাকরি প্রার্থী এগুলো বঞ্চিত, নিয়োগপত্র পায়নি। এটা শিক্ষা দপ্তরের সূত্র মারফত খবর, সেটা শিক্ষামন্ত্রী এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বারবার প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে উল্লেখ করেছেন। এই গান্ধী মূর্তির পাদদেশে 1079 দিন ধরে ধর্মরত নবম থেকে দ্বাদশ স্তরের বঞ্চিত চাকরি প্রার্থীদের প্রত্যেকটি দিন কাটছে অনিশ্চয়তার মধ্য দিয়ে, চোখের জলে বুক ভরা যন্ত্রণা নিয়ে বাংলার ঘরের যোগ্য সন্তানরা বসে রয়েছে। বাংলার মেধা সম্পদ আজ রাস্তায়। রাজ্য সরকারের দায়িত্ব ছিল যে এই মেধা সম্পদকে তার ন্যায্য সম্মান ফিরিয়ে দিয়ে যারা যোগ্য প্রার্থী তাদের অবিলম্বে স্কুলে পাঠানোর জন্য, কিন্তু রাজ্য সরকার বারবার একের পর এক অজুহাত দিয়ে গেছে। এই লড়াই আমরা শুরু করেছিলাম 2019 সালে কলকাতা প্রেস ক্লাবের সামনে 29 দিনের অনশনের মধ্য দিয়ে। সেই 2019 সালে 29 দিনের অনশনের যে ব্যাপক প্রভাব, সেই প্রভাবে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের যিনি এখন সুপ্রিমো মুখ্যমন্ত্রী রয়েছেন, সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া এবং তৎকালীন শিক্ষামন্ত্রী যিনি এখন জেলে রয়েছেন দুর্নীতির দায়ে, সে পার্থ চট্টোপাধ্যায়, ওনারা এসেছিলেন এবং মুখ্যমন্ত্রী অনশন মঞ্চে দাঁড়িয়ে সমস্ত প্রেস বন্ধুদের সামনে, সমস্ত চাকরি প্রার্থীদের সামনে আশ্বাস দিয়েছিলেন যে আমি নিজে এসেছি, আমার উপর বিশ্বাস রাখুন, ঝড়
জল বৃষ্টি এভাবে আপনারা বসে আছেন। আমার খুব কষ্ট হচ্ছে, আপনাদের চিঠি পাওয়া মাত্রই আমি কিন্তু আপনাদের এখানে এসে উপস্থিত হয়েছি। আমার প্রতি বিশ্বাস থাকুন, করলে আমাকেই করতে হবে। যেহেতু 2019 সালের সেই সমকালীন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছিল, ফলে সেই সময় তিনি বলেছিলেন আমি আশ্বাস দিয়ে যাচ্ছি, এই সময় আমি কিছু করব বললে করতে পারবো না, আমার আইনত হাত বাঁধা। তবে জুন মাসে পার্থবাবু সামনে দাঁড়িয়েছিলেন, তাকে বলেছিলেন যে পার্থবাবুকে দেখিয়ে যে ওনাকে আমি বলে দিচ্ছি শিক্ষামন্ত্রীকে একটা কমিটি গঠন করা হোক, যে কমিটির আলোচনার মধ্য দিয়ে দ্রুত সমস্যা কাটিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করে যোগ্যতার ভিত্তিতে মেধা তালিকায় যারা আছে প্রত্যেকে যেন নিয়োগটা হয়, কেউ যেন বঞ্চিত না হয়, এটা মুখ্যমন্ত্রী বলেছিলেন। সেই মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে যে নির্দেশ অনুযায়ী যে কমিটি গঠন হয়েছিল, সেই কমিটিতে অনশনরত চাকরি প্রার্থীদের মধ্যে থেকে ছিলেন 5 জন প্রতিনিধি এবং সরকারি আধিকারিক, শিক্ষা দপ্তরের শিক্ষামন্ত্রী পার্থবাবুর নেতৃত্বে ছিলেন 5 জন। এই 10 জনকে নিয়ে যে কমিটি, সেই কমিটি লাগাতার কয়েক দফা আলোচনা হয়। আলোচনা ভালো দিকে এগাচ্ছিল, সলিউশনের দিকে এগাচ্ছিল। চাকরি প্রার্থীরা আশ্বাস দিয়েছিলেন, প্রতিনিধি যারা গিয়েছিলেন তারা বলেছিলেন যে আমাদের আলোচনা ফলপ্রসূ দিকে এগাচ্ছে, দ্রুত মেধা তালিকাভুক্ত প্রত্যেকটি যোগ্য প্রার্থীর নিয়োগ হবে। হঠাৎই এক সময় আলোচনা চক্রে মোড় ঘুরে যায়। যে 5 প্রতিনিধিকে আমরা পাঠিয়েছিলাম সেই সময়, সেই 5 প্রতিনিধিকে ষড়যন্ত্র করে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে র্যাঙ্ক ড্রপ করে চাকরি দিয়ে দেওয়া হয় এবং সেই 5 প্রতিনিধির নির্দেশে তাদের অনুগত অনশনকারী সহ এই রাজ্যের পশ্চিমবঙ্গের যে নবম থেকে রাজস্তরের আরো ওয়েটিং লিস্ট ছিল, সেই লিস্টের চাকরি প্রার্থীদের অবৈধ প্রক্রিয়ায় র্যাঙ্ক ড্রপ করে চাকরিটা দেওয়া হয়েছিল। সেই সময় আপনারা জানেন যে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী কন্যা অঙ্কিতা অধিকারীকে অবৈধভাবে নিয়োগ করা হয়েছিল, যিনি সাদা খাতা প্রমাণিত হয়েছে, মহামান্য হাইকোর্টের নির্দেশনাকে বাদ দেওয়া হয়েছে। সেই সময় এটা নিয়ে আমরা প্রচুর পরিমাণে সওয়াল করেছিলাম, কিন্তু আজকে 2024 সালে এসে আমরা দাঁড়িয়ে কি দেখতে পাচ্ছি যে শুধু সামান্য পরিমাণে দুর্নীতি হয়নি, অবৈধ নিয়োগ কোটি কয়েক চাকরি প্রার্থীর হয়নি, এই রাজ্যে 16 থেকে 17 রকমের দুর্নীতি হয়েছে। 9-12 এর শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে সাদা খাতায় চাকরি হয়েছে, কয়েকশো চাকরি প্রার্থী র্যাঙ্ক ড্রপ করে চাকরি হয়েছে, মার্কশিট জাল করে চাকরি হয়েছে, একাধিক বিষয় এখানে রয়েছে। এবং আমরা সওয়াল জবাবের মধ্য দিয়ে 2021 সালে উন্নয়ন ভবনের সামনে 187 দিনের গণ অবস্থান করেছিলাম। সেই সময় নতুনভাবে শিক্ষামন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছিলেন পার্থ বসু মহাশয়। তিনি এসে আমাদের বলেছিলেন, সেই সময় আমাদের অনশন মঞ্চ পুলিশি নির্যাতনে এক সময় 20 দিনে আমাদের পুলিশ 187 দিনের মাথায় মঞ্চ ঘুরিয়ে দেয়, ফলে আমাদেরকে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ফলে আমরা কিন্তু বিচ্ছিন্ন আন্দোলন পুলিশের নির্যাতনের চাপে তুলে নিতে বাধ্য হয়েছে, মানে তুলে দেওয়া হয়েছিল আমাদের। ফলে সেই সময় আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম পার্থ বসুর সঙ্গে চাকরি প্রার্থীদের মধ্য থেকে। তিনি বলেছিলেন যে আমি এই নতুন প্রবেশ করেছি, আমাকে 40 দিনের সময় দেওয়া হোক, এটি দ্রুত সমস্যার সমাধানটা দেখবো, আমাকে একটুখানি দেখতে হবে। একের পর এক আমরা দেখলাম শিক্ষামন্ত্রীর পরিবর্তন, আমরা দেখলাম কয়েকটি বেস্ট চেয়ারম্যান, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের পরিবর্তন। 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়োগ এখনো সুনিশ্চিত হয়নি। এই পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষক, শ্রমিক, দিনমজুর, খেটে খাওয়া পরিবারের সন্তানরা পথের ধারে রান্না করছে, চোখের জলে ভেসে যাচ্ছে, কিন্তু সরকার হেলদোল নেই। এই ধর্মতলা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বাড়ি, মাননীয় শিক্ষামন্ত্রী বাড়ি খুব দূরত্ব হবে না, তার 3 বছরের সময়। অর্থাৎ দর্শক, আপনারা দেখলেন সেই ভিডিও বার্তা এবং প্রেস কনফারেন্সের যে ফটো, সেই ফটো আপনাদের সামনে আমরা সরাসরি তুলে ধরলাম। আজকে কলকাতা প্রেস ক্লাবে যে ধরনের আক্রমণাত্মকভাবে এই হবু শিক্ষকেরা যে আক্রমণাত্মক ভাষায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বার্তা দিতে চাইলেন যে 7 দিনের মধ্যে যদি তিনি চাকরি না দেন তাহলে একের পর এক লাশ দেখতে পাবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দর্শক, আমরা একটাই কথা বলবো,
যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের কথা আর ভেবে লাভ নেই আপনার। আপনি পশ্চিমবঙ্গের কথা ভুলে যান, সন্দেশখালীতে কি হচ্ছে ভুলে যান। এই যে বহু শিক্ষকেরা রাস্তায় বসে আছেন, যারা চাকরির জন্য দীর্ঘদিন ধরে লড়াই করছেন, যারা আজকে প্রেস ক্লাবে দাঁড়িয়ে এই রকম ধরনের মন্তব্য করছেন, তাদের দিকে তাকান, তাদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করুন। তা না হলে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা বলছি, আমরা জোর গলায় বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনি কিন্তু এই ছাত্রছাত্রীরা, এই বহু শিক্ষকেরা যদি সত্যি সত্যি 7 দিন পর এই ধরনের কাণ্ড করেন, নিজেদেরকে মৃত্যুর কোলে ঢলিয়ে দেন, তাহলে কিন্তু আপনি মুখ লুকাবার জায়গা পাবেন না। পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষ কেন, পৃথিবীর যে কোণে আপনি লুকোবেন, সেইখান থেকে কিন্তু মানুষ আপনাকে ছিনিয়ে নিয়ে আসবে কলকাতার রাজপথে এই লাশগুলোকে দেখাবার জন্য। দর্শক, আমরা আপনাদের কাছে আজকের সব থেকে গুরুত্বপূর্ণ খবর এই কারণেই মনে করছি যে প্রেস ক্লাবের বুকে দাঁড়িয়ে, প্রেস ক্লাবের মতন জায়গা থেকে এই ধরনের যারা বহু শিক্ষকেরা যে বার্তা দিচ্ছেন, এই বার্তা কিন্তু বাংলার বুকে একটা ভূমিকম্প হতে চলেছে আগামী 7 দিনের মধ্যে। যদি আমরা এটাকে আটকাতে না পারি, যদি এটাকে আমরা ঠিকভাবে প্রক্রিয়াগতভাবে তাদেরকে চাকরি দিতে না পারি, তাহলে কিন্তু তারা যে মানসিক যন্ত্রণায় ভুগছেন, যে মানসিক যন্ত্রণার কারণে আজকে এই ধরনের বার্তা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দিচ্ছেন, সেই বার্তা যদি সত্যি হয়, তাহলে কিন্তু ভয়ঙ্কর কাণ্ড ঘটে যাবে, প্রলয় ঘটবে কলকাতার বুকে, আমরা হলফ করে বলতে পারি। সুতরাং আমরা আপনাদের সামনে এই কঠিন পরিস্থিতির যে সংবাদ, এই সংবাদ দেখাতে আমাদেরও ভালো লাগছে না। আমরাও মনে করছিলাম যে কেন এই ধরনের একটা সিদ্ধান্ত নিলেন, কিন্তু আমরা বারবার করে ভেবে দেখেছি এছাড়া পথ তো নেই কোনো কিছু। কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি টাকার কাছে বিক্রি হয়ে গেছেন। টাকা দিয়ে তিনি একের পর এক ছাত্রছাত্রী যাদের মেরিট লিস্টে নাম নেই তাদেরকে চাকরি দিয়েছেন। তিনি বারবার করে কোর্টের দোয়াই দিয়ে নিজেকে অন্যভাবে তাকিয়ে রাখছেন, নিজের চোখ দিয়ে তিনি নিজে দেখছেন না। কারণ যে অপরাধ তিনি করেছেন, সেই অপরাধের শাস্তি হয় না। সেই অপরাধের শাস্তি কোর্ট যদি দেয়, সেই শাস্তি গুরুতর যে শাস্তি হবে, সেই শাস্তি কল্পনাই করা যাবে না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেও চিন্তা করতে পারবেন না যে কি ধরনের শাস্তি তার দিকে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। তাই আজকের এই কঠিন পরিস্থিতিতে এই সমস্ত হবু শিক্ষকেরা তাদের এই সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হয়েছে। অনেক হয়তো বলবেন, অনেক মা বাবারা বলবেন, অনেক ছাত্রছাত্রী যারা পড়াশোনা করছেন বা ইয়াং জেনারেশনের কিছু ছেলেমেয়েরা বলবেন যে তারা চাকরি পাচ্ছে না তো কি হচ্ছে, নতুন কিছু একটা জায়গায় অ্যাপ্লাই করুন, প্রাইভেট কোম্পানিতে প্রচুর চাকরি আছে সেখানে অ্যাপ্লাই করুন, রাস্তায় বসে যাক, আলু বিক্রি করুন। কিন্তু দর্শক, আপনাদের কথা বলছি, দর্শক আপনাদের সাথে একটা কথা শেয়ার করছি এই কারণে, কারণ যে চাকরিটা তাদের হকের চাকরি ছিল, আজকে ধরুন আপনি যে বাড়িতে থাকেন, যে বাড়িতে আপনি ছোট থেকে বড় হয়েছেন, যে বাড়িটা আপনার বাবা পয়সা দিয়ে কিনেছে, যে বাড়িটার সমস্ত ডকুমেন্ট আপনার কাছে আছে, যে বাড়িটা আপনি লিগালি আপনার, সেই বাড়ি থেকে যদি আপনাকে কেউ বের করে দেয়, তাহলে আপনি কি প্রতিবাদ করবেন না? সেই বাড়িটা যদি আটকাবার জন্য আপনি যেখানে নামতে হয় আপনি নামবেন, এটাই তো স্বাভাবিক ব্যাপার। পুলিশ যদি চায় আপনাকে ইল্লিগালি তাড়িয়ে দেবো, পুলিশ যদি মনে করে, যে প্রশাসন যদি মনে করে আপনাকে ইল্লিগালি বাড়ি থেকে বের করে দেবো, তাহলে আপনি কি করবেন? আপনি তো সেটাই করবেন না যেটা আপনার মনে চাইবে যে এই বাড়িকে বাঁচাতে হবে, তার জন্য মৃত্যু হতেও আমরা রাজি আছি। ঠিক সেই ধরনের আজকে এই এসএলএসটির যারা হবু শিক্ষকেরা, যাদের মেরিট লিস্টে নাম ছিল, যাদের হকের চাকরি, যারা দীর্ঘদিন পরিশ্রম করে, ক্লান্তি করে, যারা পকেটে পয়সা খরচা করে নিজেদেরকে পড়াশোনা করে তিল তিল করে 1 ক্লাস থেকে 10ম ক্লাস, এইচএস, গ্র্যাজুয়েট চাকরি করে, বিভিন্ন রকমের ট্রেনিং করে, প্রশিক্ষণ পেয়ে তারা যখন পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নাম উঠছে, যারা দেখতে পাচ্ছে, স্বপ্ন দেখেছিল, কেউ দেখেছে তার বাবা মাকে ভালোভাবে রাখবে, কেউ দেখেছিল তার ওয়াইফকে ভালোভাবে রাখবে, কেউ ভেবেছিল যে এখন আমি দুজনে মিলে আমরা ঘুরে বেড়াচ্ছি, একসাথে যদি চাকরিটা পাই একটা বাসা বানবো, সেইখানে আমরা একসাথে মিলেমিশে মানুষ হব, সাধারণ মানুষকে তৈরি করব, দেশের মানুষকে তৈরি করব, রাজ্যের মানুষকে তৈরি করব। সেই স্বপ্ন যখন কারোর ভেঙে চুরে গড়িয়ে যায়, তখন সেই মানুষটা কি সিদ্ধান্ত নেবে?
এই সিদ্ধান্ত নিতেই বাধ্য হবে যে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। কে ঠেলে দিচ্ছে? এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে তার সরকার। কেন তিনি মিথ্যে প্রতিশ্রুতি দিলেন 2019 সালে? তিনি যদি সত্যি না জেনে থাকেন তাহলে তিনি বলতে পারতেন যে আমি পুরো বিষয়টা জানি না, কি হয়েছে, কি ঘটনা ঘটেছে আমি দেখি, দেখার পর আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দেব। কেন তিনি মিথ্যে প্রতিশ্রুতি দিলেন? কিন্তু তিনি জানতেন। আমরা হলফ করে বলতে পারি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে ছাড়া এই ধরনের এত বৃহৎ আকারের যে দুর্নীতি শিক্ষাক্ষেত্রে ঘটেছে এটা করা সম্ভব নয়। যেখানে তৃণমূলের একটা পাতা নড়লে মমতা ব্যানার্জির অনুমতি লাগে, যেখানে একটা মানুষ যদি কিছু বলতে চায় তার জন্য মমতা ব্যানার্জিকে নির্দেশ দিতে হয় মমতা ব্যানার্জি কি পছন্দ করেন, সেইখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানেন না। এই কথা এখন আর বাচ্চারাও শুনতে রাজি নয়। তাই আজকের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত যদি সত্যি বাস্তবায়িত হয় তাহলে আমরা হলফ করে বলতে পারি মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, পাকিস্তান যেখানেই লুকিয়ে থাকো, যেখানে গিয়ে পালা, মুখ লোকাবার জায়গা পাবে না। এইটুকু আমরা আপনাদের সামনে তুলে ধরলাম দর্শক। আর এই সংবাদে হয়তো অনেক কিছু আমরা উত্তেজিতভাবে বলছি, তার কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে এই সমস্ত শিক্ষক, হবু শিক্ষকদের সাথে আমরা গিয়ে কথা বলেছি, তাদের পাশে বসেছি, তাদের সাথে তাদের দেখেছি, তাদের ব্যবহার দেখেছি, তাদের মানসিকতা, তারা কোন লেভেলে তাদের নিজেদেরকে তিলে 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 করে তৈরি করে তারা আজকে রাস্তায় বসে আছে। ঝড় বৃষ্টি জল সব সময় দেখতে পাবেন তারা রাস্তায় বসে আছে। তার একটাই কারণ, তারা তো চেয়েছিল বাংলার মানুষকে তৈরি করবে, বাংলার হবু যারা ছাত্রছাত্রীরা আসবে তাদেরকে তৈরি করে বাংলাকে একটা নতুন দিশা দেখাবে। কিন্তু সেই দিশা দেখাবার জায়গায় উল্টো জায়গায় চলে যাচ্ছে। কিছু দুষ্কৃতী বাংলার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলাকে দখল করে নিয়েছে। সেটা কি করে হতে দেওয়া যায়? সেই জায়গা থেকেই কিন্তু এই ধরনের প্রতিবাদ, আর সেই জায়গা থেকেই এই ধরনের হুঁশিয়ারি। কিন্তু আমাদের ভয় হচ্ছে যদি এই হুঁশিয়ারিটা বাস্তবে পরিণত হয় তাহলে কিন্তু মমতা ব্যানার্জিকে ক্ষমা আগামী পৃথিবীর কোনো মানুষ আগামী যত যুগ আসবে, একের পর এক যুগ আসবে, মাননীয় মুখ্যমন্ত্রীকে কোনোদিন কেউ ক্ষমা করতে পারবে না। এবং মুখ্যমন্ত্রীর সামনে যদি এই ধরনের ঘটনা ঘটে তিনি পালিয়ে পার পাবেন না। যেখানেই পালাবেন তাকে ফিরে আসতে হবে কলকাতার বুকে। দর্শক, আপনাদের সামনে আমরা এই সংবাদ তুলে ধরলাম। আপনাদের যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।